খুবই সহজ। উদাহরণ ৫, উপরে ৬৪ নিচে ৮১। ৬৪-র বর্গমূল বের করেন। ৬৪-র বর্গমূল ৮, ৮১-র বর্গমূল ৯। তার মানে ৮/৯ হচ্ছে নির্ণেয় বর্গমূল। উপরে বর্গমূল করবেন, নিচে বর্গমূল করবেন। কিন্তু মিশ্র যখন থাকবে, মিশ্র ভগ্নাংশ যখন থাকবে, এই যে একটা মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশের যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে আগে ভেঙে নিবেন। স্যার এটা ভাঙানোর উপায়টা কি? এটা ভাঙানোর উপায়, এখানে কত আছে? ৫২, উপরে ৯, এখানে নিচে ১৬। এই দুটাকে আপনি গুণ করবেন। অর্থাৎ হর দিয়ে আপনি এই যে পূর্ণ অংশ যেটা, এই পূর্ণ অংশকে গুণ করবেন। তার মানে ৫২ ইনটু ১৬, এবং উপরে যেটা থাকবে, লবে যেটা থাকবে এটাকে যোগ করবেন। সবসময় একই কাজ। যেমন ২, উপরে ৩, নিচে হচ্ছে আপনার ৫। তার ৫ দুগুণে ১০। এই দুটোকে গুণ, উপরেরটা যোগ। তার মানে এটা হবে ১৩/৫। অনেকেই জানে না, যার কারণে এইটুকু বলা। তাহলে এরকম যখন আমরা করব, তখন এই যে ৫২ আর ১৬ গুণ করে ৯ যখন আমরা যোগ করব তখন হবে ৮৪১। আর নিচে তো ১৬ আছেই। নিচেরটা নিচের মতোই থাকবে। নিচেরটা নিচের মতোই থাকবে। তাহলে এখন এই জায়গায় কি হলো? এই জায়গায় এটা কি করাই আছে, ৫২ আর ১৬ গুণ করে যা হবে তার সাথে ৯ যোগ করব। ৯ যোগ করলে ৮৪১ হবে। ৮৪১ আর নিচের ১৬, ১৬ই থাকবে। এখন ৮৪১ এর বর্গমূল করব আমরা যেভাবে যে সমাধান করি আমরা পদ্ধতিতে শিখেছি, তাই না? ৮৪১ এর বর্গমূল করলে ২৯ হবে, আর ১৬ র বর্গমূল করলে ৪ হবে। তাহলে ২৯/৪। তাহলে এর অ্যান্সার হচ্ছে ২৯/৪। এটাকে আরো একটু মডিফাই করলে ২৯/৪, যদি আরো একটু মডিফাই করি, ২৯ কে ভাগ করব ৪ দিয়ে। তাহলে ৪ ৭ ২৮, নিচে হচ্ছে ১। এই ১ টাকে আমরা লবে নিয়ে নেব, আর এই যে ভাগ করছি এটা দিয়ে, এটা হচ্ছে নিচে থাকবে। ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে গুণন দ্বারা একে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে। তার মানে হরটা খুবই ইম্পর্টেন্ট। হরটাকে জোর করে পূর্ণবর্গ করতে হবে। হরটাকে জোর করে পূর্ণবর্গ করতে হবে। ঠিক আছে? যেমন এখানে উদাহরণ দিয়ে দিছে মেবি। উদাহরণ ৭। প্রথম কাজ কি? এই দুটোকে গুণ করা। ১৫ দুগুণে ৩০, ৩০ আর ৮ হচ্ছে ৩৮। একবার যোগ করে দিছি। এই দুইটা গুণ করে ৮ যোগ করে দিছি, ৩৮, আর নিচে হচ্ছে ১৫। এখন দেখা যাচ্ছে যে এই ১৫ কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে একে জোর করে পূর্ণবর্গ করতে হবে। তাহলে একে জোর করে পূর্ণবর্গ করতে হলে ওইটা দিয়েই আপনাকে গুণ করতে হবে। ওইটা দিয়েই আপনাকে গুণ করতে হবে। শুধু নিচে গুণ করলে হবে না। উপরে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? যেমন আপনি একটা এক্সট্রা 2 নিয়েছেন, তাহলে উপরে 2 দিলে আপনার ১ প্রয়োজন। তাহলে উপরে 2 নিচে 2, অথবা উপরে 3 নিচে 3, তাই না? ব্যালেন্স করতে হবে না? তার মানে পূর্ণবর্গ করতে গেলে তো ওই সংখ্যাটা নিতে হবে। যেমন ৩ আছে, তাহলে ৩ কে পূর্ণবর্গ করতে গেলে ৩ ই নিতে হবে। তার মানে ১৫ আছে নিচে, তাহলে ১৫ কে হরকে পূর্ণবর্গ করতে গেলে ১৫ দিয়ে গুণ করতে হবে। এখন শুধু নিচে গুণ করলে হবে না, উপরেও গুণ করতে হবে। তাহলে উপরে নিচে ২ জায়গায় ১৫ দিয়ে গুণ করে নিচের হরটাকে পূর্ণবর্গ করছি। তার মানে এখন এই যে √15 * ১৫, তার মানে এখন আপনি এটা পূর্ণবর্গ হয়ে গেছে। ১৫ ১৫ কত? ২২৫। ২২৫ লিখতে হবে না। তাহলে ২২৫ এর রুট করলে কিন্তু ১৫ হবে। এই যে তাহলে ২২৫ এর রুট করলে ১৫, আর নিচে এই ২ টাকে গুণ করবেন। ৩৮ আর ১৫ গুণ করবেন। করে যেটা হবে ৫৭০। এই ৫৭০ এর বর্গমূল আপনি বের করবেন। ভাগ প্রক্রিয়ায় বের করবেন। বা সাইড নোট দিবেন। আমরা অনুশীলনী ম্যাথগুলো এভাবে সমাধান করব। তার মানে ৩ দশমিক স্থান পর্যন্ত যখন আপনি বের করবেন তখন অ্যান্সার হচ্ছে এইটা। 1 পয়েন্ট, এই যে এই জায়গায় দেখেন। ৪ টা ঘর বের করছে না? দশমিকের পর ৪ টা ঘর বের করছে। লাস্টের ডিজিটে কত আছে? ৬। তার মানে লাস্টের ডিজিটে যদি ৬ থাকে, তাহলে পূর্বের সংখ্যার সাথে, পূর্বের অঙ্কের সাথে ১ যোগ করতে হবে। তার মানে ১ আছে এখানে, এখানে ১ আছে। এই যে ১ আছে, এই ১ এর সাথে ১ যোগ করতে হবে। কারণ আমরা জানি যে ৬, ৭, ৮, ৯ যদি থাকে শেষ ডিজিটে, সেই ক্ষেত্রে পূর্বেরটার সাথে ১ যোগ করে অ্যান্সার করতে হয়। এখন এই কাজটা সমাধান করি। এই কাজটা আমরা সমাধান করব। এই ২ টা কাজ আমরা সমাধান করব। তারপরে মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে কথা বলব। এই কাজটাকে আমরা সমাধান করব, হ্যাঁ? ওকে। এই তো একইভাবে আমরা সমাধান করব। আমরা ফার্স্ট অফ অল ২৭, ৪৬, ৪৯ এই ২ টাকে আমরা গুণ করব। আর
গুণফলের সাথে এই গুণফলের সাথে এটাকে যোগ করব। যোগ করে আমরা পাবো হচ্ছে 1369। আর নিচে তো 49 আমাদের পূর্ণবর্গই আছে, কোনো ঝামেলা নাই। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 37, বর্গমূল করলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো 7। এটাকে যদি আবার কেউ চাই ভাগ করতে পারে, 37কে 7 দিয়ে ভাগ করতে পারে। ভাগ করলে 5 7 35, 7 থেকে 5 বিয়োগ করেন 2, এই 2টাকে উপরে দিয়ে দেন আর এই 7কে নিচে দিয়ে দেন। পরের কাজটা যদি আমরা দেখি, কি বলছে? 1 4 5, 5 ভাগের 4 ভাগ, এক সমস্ত 5 ভাগের 4 ভাগ, 5 একে 5 যোগ উপরের 4, তার মানে আমি ডিরেক্টলি লিখে ফেলি উপরে হচ্ছে 9, 9/5। কি বলেছিল যে নিচে যদি ভগ্নাংশ হরে যদি পূর্ণবর্গ না থাকে এটাকে জোর করে পূর্ণবর্গ করতে হবে। তাহলে জোর করে পূর্ণবর্গ করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? তার মানে এখন নিচে কিন্তু 25 আর উপরে 5 নং 45। এখন 45 এর 25 এর রুট করলে হবে 5, আর 45 এর রুট করলে হবে এই যে 45 এর রুট আমরা এখানে দিয়েছি। এভাবে প্রত্যেকটা ম্যাথ একইভাবেই সমাধান হবে। এটা কি বোঝাতে হবে? আগের ম্যাথগুলো যদি বুঝে থাকেন তাহলে তো এটা বোঝানোর কিছু নাই। এটা দেখে ফেলেন, নিজে করার ট্রাই করেন। নিজেকেও কিছু শিখতে হবে, নিজেও কিছু শিখতে হবে, হ্যাঁ? ওকে? 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, তার মানে 3টা বের করতে হবে মিনিমাম। 6.708, 6.708। এই 45 এর বর্গমূল করে এইটা হইছে, আর ডিভাইডেড কিন্তু 5 আছে, এটা মাথায় রাখবেন। ডিভাইডেড কি আছে? 5 আছে। নিচেরটার বর্গমূল করলে 5 আর উপরের 45 এর বর্গমূল করলে 6.708। এটাকে ভাগ করে নিবেন। ভাগ করলে আপনি রেজাল্ট পাবেন 1.342। 1.342, তার মানে শেষ ডিজিট 2 আছে, আমাদের পূর্বের সংখ্যার সাথে এক যোগ করার প্রয়োজন নাই। তার মানে 1.34 আমরা দিব, 1.34 আমরা দিব। এই হচ্ছে আমাদের এটা শেষ। এখন যদি আমরা দেখি আমাদের বইয়ে এখানে কি আছে। মূলদ ও অমূলদ সংখ্যা, ভেরি গুড। মূলদ ও অমূলদ সংখ্যা কি বলছে একটু পড়তে হবে। 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা, সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে নিম্নরূপে লেখা যায়। ওকে, নো প্রবলেম। 0.1 1.5 2.03 ইত্যাদি আকারে দশমিক সংখ্যা। এখানে 0.1 মানে এটা, 1.5 মানে এই পয়েন্ট উঠায় দিছে, 10 নিচে নিছে, আবার পয়েন্ট উঠায় দিছে। পয়েন্টের জন্য 1 আর ডান পাশে দুইটা সংখ্যা থাকায় দুইটা শূন্য, যা সংখ্যাগুলোর ভগ্নাংশ আকার। একটি ভগ্নাংশ সংখ্যা। উপরের বর্ণিত সংখ্যাগুলো মূলদ সংখ্যা। অতএব শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা। তাহলে মনে রাখবেন যে শূন্য একটা মূলদ সংখ্যা, ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ সংখ্যা, হ্যাঁ? যেগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়, p/q আকারে লেখা যায়। আমরা p/q, এগুলো স্বাভাবিক সংখ্যা। এগুলোর রেঞ্জ আছে, এত জটিলে আমাদের যেতে হবে না। নবম দশম শ্রেণীতে এগুলো শেখানো হয়। তাহলে মনে রাখবেন এখানে যেইটুকু বলছে এইটুকুই আমাদের আপাতত মনে রাখলে চলবে, যে শূন্য একটা মূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, ভগ্নাংশ মূলদ সংখ্যা, হ্যাঁ? আর অমূলদ সংখ্যা কি? আমরা যদি দেখি, অমূলদ সংখ্যার যতটুকু আলোচনা ততটুকুই আমাদের জানতে হবে এখানে। যে √2 কে যদি আপনি ক্যালকুলেটরে দেন এইরকম বের হবে। এর কোনো শেষ নাই। সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, মানে এর কোনো শেষ নাই অসীমের আগ পর্যন্ত, হ্যাঁ? তার মানে এর নির্দিষ্ট দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়। ফলে ২ টি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। √3 √5 √6 ইত্যাদি সংখ্যাগুলোকে ও ২ টি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। অর্থাৎ লব/হর আকারে লেখা যায় না। তাই এগুলো অমূলদ সংখ্যা। লক্ষ্য করি √2 √3 √5 √6 ইত্যাদি অমূলদ সংখ্যা এবং 2 3 5 6 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার বর্গমূলও অমূলদ সংখ্যা। 11, 11 উপরে রুট দেন, 11 কিন্তু পূর্ণবর্গ নয়, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। 25, 25 এর উপর রুট দেন, 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ নয় এইরকম সংখ্যার উপরে যদি আপনি রুট দিয়ে দেন, সেই ক্ষেত্রে সেটাকে আমরা স্যার কি বলবো?
অমূলদ সংখ্যা। এরপরে আমরা দেখব কি বলছে এখানে। উদাহরণ 8 0.12, তাহলে 0.12 0.12 এটা শেষ আছে যা একটা, এটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে। পয়েন্ট উঠায় দেন, পয়েন্ট উঠানোর জন্য একটা 1 নেন, আর ডান পাশে দুইটা সংখ্যা থাকার জন্য একটা শূন্য নেন, তার 12/100। এটা তাহলে মূলদ সংখ্যা। কি হবে এটা? মূলদ সংখ্যা। ওকে। √25 তার মানে √25, তার মানে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এটা হচ্ছে আপনার মূলদ সংখ্যা। এরপর আর কি বলছে, √72, এই √72 এই যে এখানে ব্যাখ্যা দিয়ে দিছে, একটু দেখেন। √72 যা ভগ্নাংশ রেখে লেখা যায় না, তার মানে এটা হচ্ছে আপনার কি? অমূলদ সংখ্যা। এরপরে 49, √49, তাহলে √49, উপরে √49 আর নিচে কিন্তু 7। একটু বুঝেন, রিপিট করে করে দেখেন, বারে বারে দেখেন, মুখস্থ হয়ে যাবে। 49 রুট করলে 7 হবে, নিচে 7 আছে, 7/7 মানে 1, যা একটি স্বাভাবিক সংখ্যা। তাই স্বাভাবিক সংখ্যা তো মূলদ সংখ্যা, আমরা একটু আগে পড়েছি। শূন্য, সকল স্বাভাবিক সংখ্যা, এরপর হচ্ছে ভগ্নাংশ আকারের সংখ্যা, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে লেখা আছে, অ্যান্সার দেওয়াই আছে। স্যার কাজগুলো কি করে দিবেন না? হ্যাঁ, কাজগুলো সমাধান করে দিব। সব সংখ্যাগুলো থেকে মূলদ ও অমূলদ সংখ্যা বের করো। সংখ্যাগুলো থেকে মূলদ ও অমূলদ সংখ্যা বের করো। ওকে, আপনাদের সুবিধার্থে আমি কাজগুলো করে দিচ্ছি। ঠিক আছে? তার মানে প্রথমটা কে যদি আপনি ভেঙে ফেলেন, 2 একে 2 যোগ 1, তার মানে 3/2, তার মানে ভগ্নাংশ আকারে লিখতে পারছেন, এটা হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। ওকে, এরপরে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 25। 4 এর রুট করলে 2, 25 এর রুট করলে 5, ভগ্নাংশ আকারে লিখতে পারছেন, তার মানে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখানে আসেন 27/16, √27/16। এই √27 কে ভাঙাতে পারতেছি না, এভাবে লিখতে পারবো 9 × 3, 3 নং 27, আর নিচে হচ্ছে 16। নিচের রুট করলে হবে 4, কিন্তু 9 এর রুট করলে হবে 3, কিন্তু 3 এর রুট আমরা পারতেছি না, তার মানে রুট ওভার রেখে দেন। আমরা একটু আগে জেনেছি √3 অমূলদ সংখ্যা, তার মানে স্যার এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাই এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ব্যাখ্যা অলরেডি এখানে করাই আছে। এরপরে কি? এরপরে কি? এইটা 1.0563, পয়েন্ট উঠায় দেন, পয়েন্ট উঠায় দিয়ে পয়েন্টের জন্য 1 দেন, আর ডান পাশে কয়টা শূন্য? 1 2 3 4, 4টা শূন্য দেন। শূন্য না, কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য দিয়ে দেন। তার মানে আপনি এটাকে ফাইনাল লিখতে পারতেছেন 10563, নিচে আসবে আপনার হচ্ছে 1 দিয়ে কয়টা শূন্য, এই হচ্ছে। তার মানে ভগ্নাংশ আকারে লিখতে পারছেন, তার মানে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এরপরে √32 ভগ্নাংশ আকারে লেখা যায় না, কাজেই √32 অমূলদ সংখ্যা। এটাকে ভেঙে ফেলছে, উদাহরণ করেই দেওয়া আছে, আপনি একটু দেখে ফেলেন। 121, √121 আমরা সবাই জানি 11 বর্গ করলে 121 হয়, অর্থাৎ 121 এর বর্গমূল হচ্ছে 11, অতএব সংখ্যাটি মূলদ সংখ্যা। আর কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন এই জায়গায়। আপনি কতটুকু সন্তুষ্ট এই ক্লাস পেয়ে? একটু অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন। এরপরে নেক্সট, সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ করো। সংখ্যা রেখায় মূলদ সংখ্যা, নিচের সংখ্যা রেখাটি লক্ষ্য করি। আচ্ছা, উপরে গাঢ় সংখ্যাটিতে গাঢ় চিহ্নিত বৃত্তটি 2 এর অবস্থান নির্দেশ করে। ওকে, আবার উপরের সংখ্যাটিতে গাঢ় চিহ্নটি বৃত্তটির অবস্থান 1 ও 2 এর মাঝে গাঢ়। এটার কথা বলছে এখন, এটা শেষ। গাঢ় চিহ্নিত অংশটুকু 4/3 অংশ। আচ্ছা, সমস্যা নাই। 4 ভাগের, এটাকে 4 ভাগ করে ধরে নেন এটা হচ্ছে আপনার 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। 4 ভাগ করে এইটুকু হচ্ছে 3 অংশ। এইরকম বিষয়টা। 1 2 3 4, এরকম 4টা ভাগ করে 3টা অংশ, 3টা অংশ। ঠিক আছে? এখানে বোঝা যাচ্ছে এটা 1 2 3, 3 অংশ। আচ্ছা, তার মানে গাঢ় চিহ্নিত অংশটুকু 4 ভাগের 3 অংশ, সুতরাং চিহ্নিত অংশটি 1 + 3/4। ও আচ্ছা, এই 1 এর সাথে 3/4, 4 ভাগের 3 ভাগ।
এটা নির্দেশ করে, এটা নির্দেশ করে, বা ১ 3/4 নির্দেশ করে। যাক, এটা এতটাই ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আমার কাছে। এরপরে আপনি দেখেন নিচে, নিচে কি আছে? সংখ্যা রেখায় অমূলদ সংখ্যা। এটা হচ্ছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যা গেল। এখন সংখ্যা রেখায় অমূলদ সংখ্যা। √3 একটি অমূলদ সংখ্যা, যেখানে √3 মানে হচ্ছে 1.732। এখনই মুখস্থ করে ফেলেন। আপনি যখন অষ্টম, নবম, দশমে উঠবেন বা আজীবন আপনার এটা কাজে লাগবে। √2 কে যদি আমরা ভেঙে ফেলি কত পাই? √3 কে ভেঙে ফেললে কত লিখা হয়? এই জিনিসগুলো লাগবে। এবার সংখ্যা রেখায় 1 ও 2 এর মাঝখানে মাঝের অংশকে সমান 10 ভাগে ভাগ করে সপ্তম অংশটি গাঢ় করি, যার আসন্ন মান 1.7। বিষয়টা এরকম যে এখান থেকে 10 টা ভাগ আছে মনে করেন 1 থেকে 2 এর ভিতরে। তো 1.7 আমরা এখানে চুজ করেছি। 1.732, এটার তো কোনো শেষ নাই, তাই না? এটা যেতেই থাকবে। আপনি ক্যালকুলেটর চাপ দেন √3 তে। তো আমরা দশমিকের পর একটা ডিজিট কাউন্ট করেছি। কাউন্ট করার পরে আমরা ১ থেকে ২ এর ভিতরে, কারণ এটা 1.732 সামথিং। তার মানে ১ এবং ২ এর মাঝে আছে এইটা। ১ ও ২ এর মাঝে কতটুকু আছে? জাস্ট এইটুকু বোঝানোর জন্য আমরা একটা ইঙ্গিত দিতে পারি যে ১ থেকে ২ এর ভিতরে আমরা ১০ টা ভাগ করতে পারি। ১ থেকে ২ এর ভিতরে কয়টা ভাগ করতে পারি? এভাবে ১০ টা ভাগ করতে পারি। হুম? তো ১০ টা ভাগ করে ৭ নম্বরে, যেমন ১, ২, ৩, ৪, এই ৭ নম্বরে দিতে ১.7। এইটুকু হচ্ছে 1.7। এটা কথার কথা বোঝাচ্ছি আমি। এখানে ১০ টা হয়েছে কি জানি না। এটা ১০ টা টার্ন হয়েছে কিনা এটা আমি জানি না। তবে ১ থেকে ২ এর ভিতরে ১০ টা টার্ন এভাবে দিয়ে ৭ এ গিয়ে আমরা যদি ফোঁটাটা দিয়ে দেই, গাঢ় ফোঁটাটা, তাহলে 1.7 নির্দেশ করতেছে আপাতত। অতএব গাঢ় চিহ্নতি চিহ্ন চিহ্নিত বৃত্তটি সংখ্যা রেখার √3 অবস্থান। √3 মানেই তো এইটা। সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো প্রকাশ করো। কাজ। স্যার কাজ সমাধান করে দেন। কাজ সমাধান করে দেই। ওকে। দেখেন 3। তাহলে সংখ্যা রেখায় আমি 3 কে বসিয়েছি। এই যে একটা সংখ্যা রেখা নিয়েছি 0, যেহেতু এটা পজিটিভ পান ওইজন্য আমি নেগেটিভের দিকে যাই নাই। তার মানে শুধু 3, তার মানে 1, 2, 3 এই যে দেখাইছে এখানে। এরপরে কি? 3/2। 3/2 মানে 1.5। তার মানে 1.5 যদি হয় এই জায়গায় 1.5, ওকে। এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, 0 পয়েন্ট, এরপর হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে যাবে। তাহলে আমি যে কাজটা করেছি 1.5 মানে 1 থেকে 2 এর ভিতরে আছে। এটাকে 10 টা ভাগে ভাগ করে 1 থেকে 2 এর ভিতরে 10 টা ভাগে ভাগ করবেন। করার পরে যেখানে আপনার ১, ২, ৩ এভাবে ১০ টা ভাগে যেখানে ৫ হবে সেই জায়গায় দিয়ে দেবেন। এরকম একটা মাঝামাঝি ১ এবং ২ এর মাঝামাঝিই তো ৫ হবে। এজন্য ৫ এ গাঢ় করে দেওয়া হয়েছে। এরপরে কি বলছে? 1.455, 1.4, তো 1.4 এটাও ১ থেকে ২ এর মাঝে আছে। যেমন এটা হচ্ছে ১, এটা হচ্ছে ২। তার মানে এইটা হচ্ছে আপনার 1.1, এর পরেরটা হবে 1.2, এর পরেরটা হবে 1.3, এর পরেরটা হবে 1.4। এভাবে যখন 1.10 এ চলে যাবে সেখানে হয়ে যাবে ২। 1.10 এ ২ হয়ে যাবে, তাই না? তার মানে 1.4 এ আপনি জাস্ট দাগ কেটে দিবেন। এই যে 1.4, বিস্তারিত এখানে দেখানো হয় নাই। √5 মানে হচ্ছে 2.236, 2.24, 2.24, 2.24, হ্যাঁ? এভাবে যা দেখালেই হবে। 2 এবং 3 এর মাঝে থাকবে। 2.2 খুবই কাছাকাছি। 2.1, 2.2। তাহলে এভাবে আমরা সংখ্যা রেখায় এগুলো দিতে পারি। তারপরের যে আলোচনা, আমরা এই আলোচনা দেখব কি আছে। উদাহরণ ৯। খুবই গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে। উদাহরণ ৯। কোনো বাগানে ১২৯৬ টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। জাস্ট বর্গমূল করে দিবেন, শেষ। বলছে যে কোনো গাছের সারির সংখ্যা। এখন বলেন, আপনাকে যদি বলে যে আপনার বাসায় ১৬ টি আম গাছ আছে।
দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকের মানে বর্গাকারে আপনাকে সাজাতে হবে, এক কথায় শেষ। দৈর্ঘ্য প্রস্থ যদি একই হয়, দৈর্ঘ্য প্রস্থ যদি একই হয় তাহলে সেই জায়গাটা বর্গাকার হয়ে যাবে। এখন 16টি গাছ আপনি কিভাবে লাগাবেন? এইদিকে লাগাবেন 4টা, এদিকেও আপনি 4টা লাগাতে হবে। 1 2 3 4। এখন দেখেন এখানে 16টা গাছ হয়ে যাবে। কয়টা গাছ হয়েছে? 16টা গাছ। তাহলে এটা কি বের করার প্রসেসিংটা কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে হিসেব করে? না, এভাবে হিসেব করে না। এটার পদ্ধতি হচ্ছে আপনি 16 কে বর্গমূল করে ফেলবেন। আপনি কয়টা সারিতে আপনাকে গাছ লাগাতে হবে সেটা ওরা অটো বলে দিবে। তার মানে 1296 টা গাছ আছে। তার মানে বর্গমূল করলে 36 বের হবে। তার মানে 36 টা সারি হবে। প্রত্যেক সারিতে আম গাছের প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে 36 টি। নির্ণেয় আম গাছের সংখ্যা 36 টি। একটা সারিতে আপনাকে 36 টি আম গাছ বসাতে হবে। আশা করা যায় এই বর্গমূল তো আর সমস্যা হবে না। আপনি যখন ১, ২, ৩, ৪ আ বা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন তখন তো আপনার আর বর্গমূল নিয়ে আশা করা যায় সিম্পল একটা বর্গমূল আপনি বের করতে পারবেন না। তারপরে একটু বোঝাই। ১২ ৩৬ এই যে ২ ঘর টান দেন, এই যে ২ ঘর টান দেন। ১২ আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত হবে? ৪ নিবেন? ৪ নিলে তো ১৬ হয়ে যাবে। তাহলে নিতে হবে কত? ৩ নিতে হবে। ৩ ৩ এ ৯। ৩৬ কে নিচে নামান। ১২ থেকে ৯ বিয়োগ করেন হবে ৩। ৩ এর ডাবল নিয়ে নেন 6। এখন 6 এর সাথে কত নিবেন? ২ নিলে ২ দিয়েই গুণ করতে হবে, ৩ নিলে ৩ দিয়েই গুণ করতে হবে, ৪ নিলে ৪ দিয়েই গুণ করতে হবে, রাইট? এভাবে তাহলে ৬ নিতে হবে এখানে। কি নিতে হবে? ৬ নিতে হবে। ৬ দিয়ে গুণ করতে হবে, এটা মিলে যাবে। যে ৬ নিয়েছেন সেই ৬ টা এখানে বসায় দেন। তারপরে আমরা নেক্সট যেটা হচ্ছে উদাহরণ এটা দেখব। কি বলছে? একটি স্কাউট দলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? লসাগু বের করবেন। লসাগু বের করার পরে দেখবেন কোনটা এটা জানেন? এটা 1.1 এর গুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ওই পদ্ধতি চলে আসছে এখানে। তারপরে ৯, ১০, ১২ লসাগু তো আমরা এভাবে বের করব ইউক্লিডীয় প্রক্রিয়ায়। দেখব অনেকেই কিন্তু এগুলো বোঝে না। তার জন্য একটু বিস্তারিত আমাকে এখানে কথা বলতেই হবে। আমাকে এখানে বিস্তারিত কথা বলতেই হবে। এই জায়গায় আমরা যে বিষয়টা করব যে ৯, ১০, ১২ এটা লসাগু বের করতে হবে, তাই না? লসাগু বের করতে হলে এখানে কয়টা সংখ্যা আছে বলেন? ৩টা। মিনিমাম ২টা সংখ্যা ভাগ যাবে এরকম কিছু দিয়ে ভাগ করতে হবে। মিনিমাম কয়টা সংখ্যা ভাগ যাবে? ২টা সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সহজে যদি ৩ দিয়েও কিন্তু ভাগ করা যাচ্ছে। ৩ ৩ এ ৯, ৩ ৪ এ ১২। আবার ২ দিয়েও ভাগ করা যাচ্ছে। ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২। অর্থাৎ ২ দিয়ে ভাগ করলে ১০ এবং ১২ কোনো সমস্যা নাই। করলেই হলো। তাহলে ছোট যেহেতু ২, ২ দিয়েই করি। তাহলে ৯, ৯ এর মতোই থাকবে। এরপরে ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২। এখন দেখেন আবার ৩ দিয়ে ভাগ করা যাচ্ছে ৯ এবং ৬ কে। এখন কিন্তু আর ২ দিয়ে ভাগ করা যায় না। ২ দিয়ে শুধু ৬ কে ভাগ করা যায়। ৫ কে যাচ্ছে না, ৯ কেও যাচ্ছে না। এইজন্য ৩ নিয়ে নিতে হবে। ৩ ৩ এ ৯, ৫ ৫ এর মতোই থাকবে যেহেতু ভাগ করা যায় না। ৩ দুগুণে ৬। এখন এই পাশ থেকে ২, ৩, ৩, ৫, ২ এভাবে। ২, ২ ২টা আছে, ৩ ২টা আছে, ৫ একটা আছে। এই যে ২ ২টা আছে। এভাবে লিখলে হবে, সাজিয়ে লিখছে একবারে। তাহলে ২ এক জোড়া আছে, ৩ এক জোড়া আছে কিন্তু ৫ সিঙ্গেল আছে। এইজন্য বর্গাকারে এটাকে সাজানো যায় না। কি করতে হবে? বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে বর্গ সংখ্যা করতে গেলে কমপক্ষে কত দ্বারা গুণ করতে হবে স্যার? ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৫ দ্বারা গুণ করতে হবে। তার মানে ২ ইন্টু ২ আগে থেকেই ছিল, ৩ ইন্টু ৩ আগে থেকেই ছিল, ৫ ইন্টু এখন একটা ৫ দ্বারা গুণ করতে হবে। তার মানে এগুলোকে গুণ করে স্যার ৯০০ হবে। কি হবে? ৯০০ হবে। তাহলে নির্ণেয় স্কাউট এর সংখ্যা হচ্ছে ৯০০। নির্ণেয় স্কাউটের সংখ্যা কি? ৯০০। মোটামুটি বুঝেছেন মেবি। এরপরে আমরা দেখব আর কি আছে এখানে। উদাহরণ ১০ শেষ। উদাহরণ ১১। উদাহরণ ১১। ২ ১ ৯ ৫ ২ এবং ৫ ৬ ০ ২
২১,৯৫২ এবং ৫,৬০৫ দুইটি সংখ্যা। প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি দাও। যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২, ৩, ৭ বা ৮ থাকে তা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা কোথায় পড়েছি? 1.1-এ আমরা রুলসে পড়েছি। যদি কোনো সংখ্যার শেষে ২, ৩, ৫ একক স্থানীয় অঙ্কে বা সর্ব ডান দিকের অঙ্কে যদি একক স্থানীয় অঙ্কে ২ থাকে বা ৩ থাকে অথবা ৭ থাকে অথবা ৮ থাকে, সেই সংখ্যাটা কোনোদিনই পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। যেহেতু ২১,৯৫২ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি ২ আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। ঠিক আছে? ২ মার্ক। প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? চলে গেছে সেই উদাহরণ, নতুন বইয়ের উদাহরণ প্লাস হচ্ছে আমাদের 1.1-এর যে ৩ এবং ৪ নাম্বার। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হয় সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এরপরে হচ্ছে আপনার যোগ ভাগ করলে এবং গুণ করলে, দুটোই আমরা শিখেছি ৩ এবং ৪ নাম্বারে। একই প্রসেস কিন্তু একই। দেখো আমরা কিভাবে সমাধান করব। আমরা সংখ্যাটাকে লিখবো, এভাবে সংখ্যাটাকে লিখবো ২১,৯৫২ লিখে আমরা দেখব ২ আছে লাস্টে, ২ দিয়ে ভাগ করা যায়। ২ দিয়ে ভাগ করলে হবে ১০,৯৭৬। এরপরে দেখা যাচ্ছে লাস্টে ৬ আছে, ২ দিয়ে ভাগ করা যাবে, হবে ৫,৪৮৮ আছে লাস্টে একক স্থানীয় অঙ্কে আছে ৮, তার মানে ২ দিয়ে ভাগ করা যাবে। এগুলো কোথায় থেকে শিখছি? ষষ্ঠ শ্রেণীর বই থেকে শিখছি। তার মানে ২, ৭, ৪, ৪ আছে লাস্টে ২, তার মানে আবার ৪, তার মানে আবার ২ দিয়ে ভাগ করা যাবে। তার মানে ১৩,৭২ আছে লাস্টে ২, মানে জোড় সংখ্যা, আবার ২ দিয়ে ভাগ করা যাবে। ৬৮৬ এভাবে ভাগ করছে। আমি বলেছিলাম ৩৪৩, মনে আছে? যে ৩৪৩-এর যে কত দিয়ে ভাগ করা যায় এটা একটু মাথায় রাখবেন। ৩৪৩-কে ৭ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ৪৯ পাই। তার মানে যখন ৩৪৩ আসবে তখন ৭ দিয়ে ভাগ করে দিব। ৭ দিয়ে ভাগ করে দিলে কত পাবো স্যার? ৪৯ পাবো। আচ্ছা। এরপরে আচ্ছা আমি এখানে আরো একটু করি, সমস্যা নাই। ৬০০ আ আ ৬৮৬ আবার ২ দিয়ে ভাগ করা যায়। ২ দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে ৩৪৩। এখন আর ২ দিয়ে ভাগ করা যাবে না, কারণ বিজোড় সংখ্যা চলে আসছে এখানে। তখন ৩ দিয়ে দেখতেছে হচ্ছে না, ৪ দিয়ে দেখতেছে হচ্ছে না, ৫ দিয়ে দেখতেছে হচ্ছে না। তখন ৭ দিয়ে যাবে এবং এটা আমি মুখস্থ রাখতে বলছিলাম। ৭ দিয়ে গেলে এটা ৪৯ হয়ে যাবে। এখন আবার ৭ দিয়ে দেন, ৭ ৭ ৪৯। সবগুলো এক পাশ থেকে এই পাশ থেকে লিখবো। ২, ২, ২, ২ লিখে জোড়ায়, জোড়ায় সাজাবো। জোড়ায়, জোড়ায় সাজানোর পরে আমরা দেখব যে একটি এখানে যদি দেখি ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, ৪ জোড়া, ৭ একা, একা পড়ে গেছে। তার মানে ৭ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর ৭। যদি আরো একটা কিছু সিঙ্গেল থাকতো ওটাও এর সাথে কাউন্ট করা লাগতো। যেমন আরেকটা সংখ্যা আছে ৬ নিচে। তার মানে ৬ এবং ৭, ৬ ৭ ৪২ দ্বারা তখন ভাগ করতে হতো। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি ছিল একটু যদি দেখি। দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। একই প্রশ্ন বারে, বারে চলে আসছে। তার মানে একটা যদি আপনি ভালো করে বুঝেন সেই ক্ষেত্রে ওইটাই মনে হয়। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমরা সমাধান করেছি। সমাধান আমরা করেছি এটা। ৫৬০৫ ৫৬০৫ স্যার কোথায় সমাধান করেছেন একটু দেখান। আমরা সমাধান করেছি এটা, আমি আপনাকে দেখাচ্ছি। তারপরেও আমি বোঝাবো, টেনশনের কোনো কারণ নাই। তবে আপনাকে পর্ব আকারে ক্লাসগুলো দেখতে হবে। পর্ব আকারে ক্লাসগুলো দেখতে হবে। পর্ব আকারে ক্লাসগুলো দেখলে কোনো পেজ বাকি যাবে না। এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বুঝেছেন? বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। তার মানে আপনার ওই পর্বটা দেখা প্রয়োজন কিনা? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে
ওকে। একটু মাঝে, মাঝে রেস্ট নেওয়া প্রয়োজন। মাঝে, মাঝে একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তাহলে ওইটা একটু দেখে ফেলেন নাকি? তারপর একটু বলি, যেটা থাকবে এটাকে আগে ফার্স্ট অফ অল আপনি বর্গমূল করবেন। বর্গমূল করে দেখবেন যে লাস্টে কিছু একটা থাকবে। যেহেতু ১২৯ ভাগশেষ আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এখন আমরা যে কাজটা করব, এরপরে ১ বাড়ায়া নেব। নিয়ে এটাকে বর্গ করব। বর্গ করে যে রেজাল্টটা হবে ৫৬২৫, এটা থেকে আমরা এই প্রশ্নটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে ৫৬০৫, তার মানে বিয়োগ করলে ২০ হবে। এই ২০ যোগ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। ২০ যোগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। ২০ যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে? ২০ যোগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ ৫৬০৫ এর সাথে যদি আমরা ২০ যোগ করি, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। আর সেই পূর্ণবর্গ সংখ্যাটা হবে ৫৬২৫। এখানে নিয়মটা লেখা আছে। আপনাকে সুন্দর করে ওই ক্লাসটি দেখতে হবে। এটা মেবি পর্ব ৪ এ আছে। পর্ব ৪ আমরা পর্ব ৪ বা তার আগের পর্বগুলো। এই চ্যাপ্টারে 1.1, 1.2 প্রত্যেকটি পেজ আপনি ব্যাখ্যা সহ পেয়ে যাবেন। আমরা এর পরের ভিডিওতে আমরা অনুশীলনের যতগুলো ম্যাথ আছে সবগুলো সমাধান করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।